আসসালামু আলাইকুম 2025 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষা শুরু হবে 26 তারিখ। আমি যখন ভিডিওটি বানাচ্ছি তোমাদের পরীক্ষা শুরু হয়নি, কিন্তু তোমাদের জন্য একটা ফাইনাল ইংলিশ সাজেশন দিচ্ছি। কারণ আমি একটা আইসিটি সাজেশন দিয়েছিলাম, সেটা দেখার পর অনেকেরই ভালো লেগেছে। এরপর থেকে সবাই ইংরেজি সাজেশনের জন্য আবেদন জানাচ্ছ কমেন্ট বক্সে। এখন তাদের জন্য এই ভিডিওটি আমি বলে রাখি, এই ভিডিওতে তুমি যেটা পাচ্ছ এরকম তোমাকে কোনো অন্য কোনো ভিডিওতে একসাথে সব কিছু দিবে না। প্রত্যেকটা প্রশ্ন কিভাবে থাকবে এবং সাথে তুমি অ্যান্সারটা কিভাবে করবা এবং এ টু জেড ইংলিশ প্রথম পত্রের 9 নং পর্যন্ত আসবে তোমাদের। সেই 9 নং পর্যন্ত প্রত্যেকটা তোমার নং নিয়েই আমি আলোচনা করেছি, 1 নং 2 নং করে প্রত্যেকটা নং নিয়েই আমি আলোচনা করেছি, প্রত্যেকটা টপিক নিয়ে। এই ভিডিওর ভিতরে তুমি ধৈর্য সহকারে যদি একটু দেখো তাহলে বুঝবা। আমি এখানে একটা প্রশ্ন রাখছি 2024 সালের, সেই অনুযায়ী তোমাকে বুঝিয়ে দেবো। কারণ 2024-এও যেই শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে তোমাদের একইভাবে হবে। আরেকটা বিষয় হচ্ছে, এই এক ভিডিও দেখলে তুমি যেটা পারবা, অনেকে আছো না যে আমি পাস করবো কিনা সেই চিন্তায় আছো, এবং অনেকে আছো যে আমার শুধু ইংরেজিতে দুটো মিলিয়ে 100 পাইলে হবে। আমি বলে রাখি, এই ভিডিওটি অথবা এই সাজেশনটি তাদের জন্য যারা সারা বছর ইংরেজি তেমন ভালো পড়তে পারো নাই, এবং যে কোনো একটা কারণে হোক। আমি মনে করি সকল স্টুডেন্টই মেধাবী, ঠিক আছে, কিন্তু কেউ হয়তো ফ্যামিলিগত কারণে বা যে কোনো সমস্যার কারণে পড়াশোনা ঠিকঠাক মতো করতে পারো নাই, বা ইংরেজি পড়ার সুযোগটা অতটা হয়নি। তাদের জন্য এই সাজেশনটি, যারা বেশি পড়াশোনা করো বা কিংবা এ প্লাসের স্টুডেন্ট আছো, তারা আবার এই সাজেশন দেখে কমেন্ট করো না যে এতটা সহজভাবে কেন দিয়েছেন। হ্যাঁ, এটা মূলত যারা কম পারি আমরা ইংলিশ তাদের জন্য। এখন দেখো, সবাই ইউটিউবে সাজেশন দিবে কাদের জন্য? যারা বেশি পারে, সবাই এ প্লাস পাওয়ার জন্য দিবে, যে তুমি এই ভিডিও দেখলে আমার এ প্লাস পাবা বা বেশি মার্কস পাবা। আমি তাদের জন্য না, আমি রাখছি যারা একটু আমরা মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট কিংবা আমরা যারা কম পারি তাদের জন্য। যারা কম পারে তাদের নিয়ে কেউ এরকম আলাদা করে চিন্তা করে না। কম পারে বলতে তারা হয়তো বিভিন্ন কারণে পড়াশোনা করতে পারে না, ইংলিশটা পড়তে পারে না। কারো হতে পারে ফ্যামিলিগত কারণে, কেউ প্রাইভেট পড়তে পারে না, আর্থিকভাবে অসচ্ছল থাকার কারণে, টাকা পয়সার সমস্যা থাকার কারণে, ইত্যাদি ইত্যাদি কারণে হতে পারে। এখন দেখো, তুমি যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, সেক্ষেত্রে তোমার ইংরেজিতে পাস হলো দুইটা মিলিয়ে, অর্থাৎ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে 66 পাইতে হবে। দুইটা মিলিয়ে 66 পাইতে হবে, অর্থাৎ তুমি পরীক্ষা দেবা 200 মার্কসে, কিন্তু তোমার পাইতে হবে 66, ঠিক আছে, দুটো মিলে 66। এখন তুমি যদি এই ভিডিওটা দেখো, এটা ফার্স্ট পেপার নিয়ে আমি কথা বলতেছি, ফার্স্ট পেপার থেকে তুমি 66 উঠাই ফেলতে পারবে। তুমি যতটাই দুর্বল স্টুডেন্ট হও, ধরো তুমি ইংলিশ ওয়ার্ড পড়তে পারো না, ইংলিশ পড়তে পারো না, তারপরেও তুমি এই টেকনিকগুলো, আমি এই ভিডিওতে টেকনিক শিখাবো তোমাকে, সেই টেকনিকগুলো যদি তুমি ফলো করো, তাহলে তুমি ফার্স্ট পেপারেই দেখা গেছে তুমি 66 উঠাইতে পারবা। আর সেকেন্ড পেপার পরীক্ষাটা তুমি নিশ্চিন্তে দেবা, ওটাই যে মার্কস পাও সেটাই তোমার বোনাস, ঠিক আছে। তার মানে তোমার পাস নিয়ে কোনো টেনশন থাকলো না। আর ইংরেজিতে আর আইসিটিতে যদি এইচএসসি পাস হওয়া যায়, তাহলে আর বাকিগুলো নিয়ে তেমন একটা টেনশন করার কিছু নাই। আর যারা সায়েন্স আছে তাদের তো কিছু কঠিন সাবজেক্ট আছে, এটা আলাদা ব্যাপার। এখন দেখো, আমি যারা অলরেডি ইংলিশ ভালো পারো বা যারা একটু কম পারো তারা বেশি মনোযোগ সহকারে দেখবে, যারা অলরেডি ভালো পারো তারাও দেখতে পারো, নতুন কিছু যদি শিখলা। আর যদি তুমি অলরেডি বেশি পারো ইংলিশ, সেক্ষেত্রে তোমার এই সাজেশন ফলো না করলেও হবে, কারণ এটা আমরা চিন্তা করছি যারা ইংলিশ আমরা কম পারি তাদের জন্য। আচ্ছা, আমরা এই থেকে সাজেশনটা শুরু করি। এইচএসসি 2025 ইংরেজি সাজেশন সকল বোর্ডের জন্য। দেখো, শিক্ষা বোর্ড থেকেও কিন্তু তোমার প্রত্যেকটা স্টুডেন্টের কথা চিন্তা করেই কয়েকটা জিনিস রাখছে। যেমন, একটা শিক্ষা বোর্ড যখন এইটা তৈরি করে, তোমাদের জন্য যখন একটা সিলেবাস দেয়, সিলেবাসটা যখন তৈরি করে শিক্ষা বোর্ড, তখন কিছু কঠিন বিষয় দেয় এবং কিছু সহজ বিষয় দেয়। কেন কয়েকটা সহজ বিষয় দেয়? যারা একটু মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট আছে অথবা দুর্বল স্টুডেন্ট আছে, তাদের জন্য, তারা যেন সহজটা দিয়ে পাস করতে পারে, এই জন্য সহজটা দেয় তাদের জন্য। আর যারা একটু হাই কোয়ালিটির স্টুডেন্ট, তারা যেন দুটোটাই পারে, সহজটাও এবং কঠিনটাও। এখন শিক্ষা বোর্ড থেকে যে নির্দেশনা দিয়েছে যে সহজটা দিয়ে কিভাবে তুমি পাস করবা, কোনগুলো তোমার এখন পড়তে হবে, সেটা নিয়ে আমি আলোচনা করব। দেখো, তুমি যদি একটু দুর্বল স্টুডেন্ট থাকো, মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবা এবং সেগুলো খাতায় নোট করবা, অথবা আমার ভিডিওটা তুমি সেভ করে রাখতে পারো তোমার যে ইউটিউব থেকে ডাউনলোড করে, অথবা তুমি লিঙ্কটা শেয়ার করে রাখতে পারো কোনো বন্ধুবান্ধবের কিংবা তোমাদের কোনো গ্রুপে। সেই লিঙ্কে ক্লিক করে বারবার তুমি ভিডিওটা দেখতে পারলা এবং পড়তে পারলা, অথবা ভিডিও থামিয়ে আমি যেটা লিখতে বলবো সেটা তুমি খাতায় লিখে নিতে পারো। এখন শোনো, এখানে হচ্ছে, অথবা তোমার হাতে এখন সময় না থাকলে দেখা গেছে ভিডিওটা একটু 10 মিনিট বড় হতে পারে, 15 মিনিট হতে পারে, যার কারণে তোমার এখন যদি সময় না থাকে তুমি ভিডিওটা সেভ করে রাখতে পারো, লিঙ্কটা এক জায়গায়, পরবর্তীতে ক্লিক করে দেখে নিলে, অথবা সানজু স্টাডি লিখে সার্চ দিলে তুমি পেয়ে যাবা।
এখন দেখো এইচএসসি 2025 ইংরেজি সাজেশন সকল বোর্ডের এরকম আমি শুরু থেকে একদম মনে করি আমরা কিছু ইংরেজি পারি না সেই থেকে আমি আলোচনা করব। মনে করি আমরা আজকে ইংরেজি বই খুলছি এবং আজকেই পড়ব, সেইভাবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে একটা তোমার 1 নংয়ে থাকবে একটা প্যাসেজ, এই যে তোমরা প্যাসেজটা দেখতে পাচ্ছ এইটা গত বছর 2024-এ আসছিল। আর আমি আরেকটু বলে রাখি এটা কিন্তু সকল বোর্ডের জন্যই, আমি যেগুলো আলোচনা করতেছি সকল বোর্ডের জন্যই। আবার অনেকে দেখছি কমেন্ট করো যে রাজশাহী বোর্ডের জন্য কি এটা প্রযোজ্য হবে, বরিশাল বোর্ডের জন্য কি প্রযোজ্য হবে, না ঢাকা বোর্ডের জন্য, সকল বোর্ডের জন্যই কিন্তু ইংরেজি সমান। এখন দেখো আমরা ধরে নিচ্ছি আমরা কিছু ইংরেজি পারি না, এখন শুরু করছি, আমাদের পাস করে আসতে হবে, অর্থাৎ দুটো মিলে 66 পেতে হবে, অথবা যারা অলরেডি পাশের জিনিস পারো তাদের এই ভিডিওটা দেখলে দুটো মিলে 100 হয়ে যাবে, অর্থাৎ 3 পয়েন্ট প্লাস উঠে যাবে ইংরেজিতে আলাদাভাবে যদি কেউ 3 পয়েন্ট পায় তাহলে বাকিগুলো সব মিলে তার A+ পাওয়া সম্ভব হয়। এখন দেখো এই 1 নংয়ে থাকবে তোমার একটা প্যাসেজ দিবে, সেই প্যাসেজ থেকে তোমাকে 2টা প্রশ্নের উত্তর দিতে বলবে শিক্ষা বোর্ড। একটা হচ্ছে এ নাম্বার থাকবে, এ নাম্বারে থাকবে অনেকগুলো এমসিকিউ, দেখো এই যে আমি রাখছি এমসিকিউগুলো, এরকম এমসিকিউ থাকবে এবং সেই এমসিকিউতে তোমার মার্কস থাকবে কত সেটাও এখানে তারা দিয়ে দিয়েছে, 5 মার্কস থাকবে। এবং পরবর্তীতে ওই প্যাসেজ থেকে আবার তুমি বি নাম্বার, এটা ছিল এ নাম্বারের অ্যান্সার, এবং বি নাম্বারে অ্যান্সার করবা, সেটা থাকবে কি তোমার বি নাম্বারে প্রশ্ন থাকবে, যে প্রশ্ন আছে প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে, সেখানে 15 মার্কস। আমরা প্রথমে 1 নং নিয়ে একটু কথা বলি। শোনো, আমরা যেহেতু ধরে নিয়েছি আমরা একটু কম পারি, সেক্ষেত্রে তুমি এই প্যাসেজগুলো তোমার পড়া হয় না, অবশ্যই অনেক প্যাসেজ পড়া লাগে যেগুলো তোমার পড়া হয় না, আর অলরেডি তুমি 2-একটা পড়লে, কমন পড়লে তো ভালো, এই প্যাসেজ থেকে খুঁজে না তুমি এই এমসিকিউগুলো বের করতে পারবে না। কারণ কি, আমরা ধরে নিচ্ছি আমরা পড়াশোনা সারা বছর করি নাই। সেক্ষেত্রে তুমি যে টেকনিকটা করবা, তুমি প্রশ্ন পাওয়ার পরেই সাথে সাথে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 এটা লিখবা। লেখার পর দেখো এখানে কিন্তু 1 নাম্বারে কিন্তু 2টা জিনিস, একটা হচ্ছে এ, এই যে বড় হাতের এ আছে, আর একটা হচ্ছে বি, এই যে বি আছে, ধরো বড় হাতের বি লেখা আছে। 2 নং না, অনেকে যেটা ভুল করো 1 নং দিয়ে এমসিকিউ লেখে এবং 2 নংয়েই প্রশ্ন লেখে, আসলে 2 নং না, 1 নংয়ের ভিতরেই। তুমি যেটা করবে এখানে এ দিয়ে নিচে দাগ দেবা, দেওয়ার পর এরকম অ্যান্সার 1 নাম্বারের এই ছোট হাতের এবিসিডি দেবা, এই যে ছোট হাতের এবিসিডি দিয়ে, আমি যদিও এখানে দেই নাই, এখানে তুমি ছোট হাতের এবিসিডি এটার মতো দিয়া এরপর অ্যান্সার লিখে এরকম খালি ঘর রেখে দেবা। তুমি কিছু লিখবা না, কিন্তু খালি ঘর দিয়ে রাখবা। কেন রাখবা একটু পরে বুঝবা। তুমি কিছু লিখবা না 1 নংয়ে, এভাবে খালি ঘর দিয়ে রাইখে দেবা। এরপরে তুমি চলে যাবা বি নাম্বারে কি, বি নাম্বারটা তুমি নিজে লিখতে পারবা। বি নাম্বারে আছে প্রশ্ন। এখন সেই প্রশ্নগুলো কিভাবে করবা, তুমি এখানে দেখো প্রথমেই প্রশ্ন করছে হোয়াট ডাজ এডুকেশন প্রোভাইড আস, যে এডুকেশন আমাদের কি প্রোভাইড করে। এখন সেটা তুমি এখানে খুঁজবা যে এই যে এডুকেশন বা শিক্ষা এই কথাটা অথবা এরকম নিচেরটাও কোন জায়গায় আছে। যেহেতু তুমি ইংরেজি তেমন পারো না, তো এই জন্য এভাবে ফলো করতে হবে তোমাকে। এই যে এখানে প্রথমে দেওয়া আছে এডুকেশন গিভস আস নলেজ ইত্যাদি ইত্যাদি, এখান থেকে সুন্দর করে একটা লাইন উঠিয়ে দিলা। এখন তোমাকে নাই মামার চেয়ে কানা মামা ভালো, তোমাকে একও দিবে না, তার চেয়ে তুমি এখানে কিন্তু 15-র ভিতর এভাবে যদি ফলো করে লেখো, হয়তো এভাবে অনেকেই লেখো প্যাসেজ থেকে খুঁজা যদি লেখো, তাহলে 15-র ভিতরে তুমি 7, 8 কিংবা 10 পাবা। এরকম এখানে আছে কি কমিউনিটি, এই যে এখানে কমিউনিটি আছে, অথবা পরবর্তীটা আছে অ্যাকসেপ্টেড অ্যাবাউট এডুকেশন, এই কথাটা তুমি খুঁজবা, এরকম প্যাসেজে খুঁজবা, প্যাসেজ থেকে যেখান থেকে পাবা কথাটা ওই লাইনটি উঠাই দেবা, এইভাবে তুমি লিখে আসবা এটা। এখন কেন আমরা এটা খালি রাখছিলাম সেটা আগে বলি। এইটা যখন তুমি একা একা লিখতে পারবা, এটা লিখতে থাকবা একা একা, তখন আশেপাশে একটু খোঁজখবর রাখবা, দেখবা তোমার কোনো এক বন্ধু কিংবা আশেপাশের কোনো সহপাঠী তিনি এইটা লিখতেছে, এই 1 নংটা লিখতেছে, তখন তুমি কি করবা, সাথে সাথে পৃষ্ঠাটা উল্টাইয়া তুমি 1 নংয়ে যেখানে এই খালিঘর দিছিলা, খালিঘর দিয়ে রাখছিলা, এখানে তোমারটা তুমি লিখে দেবা, ঠিক আছে। তুমি যদি এটা আগে না লেখো, তুমি যদি তোমারটা লেখা শুরু করতা, তাহলে আবার এইটার তুমি যখন দেখতা পাশের জন্য লিখতেছে, তখন অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 দিতা, এইগুলো উঠাইতে সে লেখা চলে যাইতো, তুমি আর দেখতে পারতা না। এই জন্য এটা প্রথমে লিখে রাখবা, পরবর্তীতে তুমি যেটা নিজে পারো সেটা লিখতে থাকবা, এরপর আশেপাশে একটু খোঁজ রাখবা। আর এটা হচ্ছে করোনা ভাইরাসের মতো ছড়াই যাবে। এই 1 নংটা হচ্ছে 1 নং, কিছু কিছু জিনিস আছে 1 নং এবং আছে তোমার এই যে রিয়ারেন্স আছে একটা, এগুলো হচ্ছে যেমন করোনা ভাইরাস ছড়াই যায় ওরকম তোমার হলে ছড়াই যাবে। কিভাবে, ধরো হলের কেউ যেন পারে না এই 1 নংটা কিংবা এই এমসিকিউটা কেউ পারে না, অথবা তোমার এটা রিয়ারেন্সটা কেউ পারে না, কিন্তু শিক্ষকদের অথবা ওখানে দায়িত্বপ্রাপ্ত যারা আছে হল সুপার, কোনো একজনের দেখবা আত্মীয় স্বজন ওখানে হলে থাকবে, সে আইসা যেভাবে হোক তাকে হেল্প করবে এবং সারা হলে ছড়াই যাবে। এটা নিয়ে তুমি অতটা টেনশন করো না, কারণ এটা তোমাকে, শোনো আমি একজন শিক্ষক, কিন্তু তোমাকে তারপরও দেখে লিখতে বলছি কেন, কারণ তুমি তো আর পড়ার সময় পাইতেছ না, পরীক্ষা তো এখন শুরুই হয়ে গেছে, তাই না, পরীক্ষা তো এখন শুরুই হয়ে যাবে, আর কোনো সময় নাই। আর আমি তো আমার স্টুডেন্টদের এমনিতে আলাদা করে পড়াই দিছি, আর এখন যারা
পড়ছো তারা তো নিজে থেকে লিখতে পারবা, যারা পড়ো নাই তারা কি এখন ফেল করবা? না, ফেল করবা না। ফেল করা ভালো না, তুমি ফেল অবশ্যই করবা না। তুমি এই টেকনিকটা ফলো করবা, দেখবা এটা হলে ছড়াই যাবে। এবং আশেপাশে তোমার একটু খেয়াল রাখতে হবে ম্যাজিস্ট্রেট আসছে কিনা, সেটা আসলে শিক্ষকরাই বলবে ম্যাজিস্ট্রেট আসছে। একটু চোখ কান খোলা রেখে তারপরে তুমি এইটা লিখতে থাকলা। বি নাম্বার প্রশ্ন খুঁজে খুঁজে লিখবা, পাশাপাশি এটা খোঁজখবর রাখবা, লিখে দেবা। তুমি ওই খাতাটা শুধু উল্টোইয়া যেখানে এই শূন্যস্থান দিয়ে রাখছিলা কই যেন, এই যে এখানে লিখে দিলা, শেষ। এটা এই বি নাম্বারও শেষ। তাহলে তুমি হলো যেটা তুমি এই দুইটা পারলা, এখান থেকে একটা ভালো মার্কস তুমি গেইন করতে পারবা। এরপরে দেখো 2-এর 1 নং শেষ হয়েছে, 1 নংয়ের পরে 2 নং শুরু হওয়ার কথা, কিন্তু আমরা 4 নং লিখবো। কেন 4 নং লিখবো? কারণ হচ্ছে 4 নংও হচ্ছে তোমার এখানে বক্সের ভিতরে কয়েকটা জিনিস দেওয়া থাকবে, সেটার থেকে তোমার এই যে খালিঘরগুলো পূরণ করতে হবে, ঠিক আছে? এটা উইথ ক্লোজ বলে, আর একটা হচ্ছে উইদাউট ক্লোজ আছে। এখন এটাও তুমি নিজে থেকে পারবা না, কারণ আমরা ধরে নিয়েছি আমরা পড়াশোনা করি না এরকম স্টুডেন্ট বা মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট। এখন তুমি এইটা তুমি পারবা না, তুমি যেটা নিজে থেকে পারবা ওটা আমি বলবো যে তুমি নিজে থেকে পারবা, এবং কীভাবে লাগবে সেটা এই ভিডিওর মাধ্যমে আমি বুঝিয়ে দেবো। কিন্তু যেটা তুমি নিজে থেকে পারবা না সেটা এইভাবে দিয়ে রাখলা, এটাও লেখলা তুমি অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 4। এরপর এটা তো তোমার প্রশ্নে থাকবে, তুমি তো খাতায় এটা উঠাবো না, তুমি উঠাবা এগুলো উঠাবা যে এ নাম্বার দিয়ে অ্যান্সার, বি নাম্বার দিয়ে অ্যান্সার, সি নাম্বার দিয়ে অ্যান্সার, এরকম করে খালি ঘর রাইখে দেবা। এটা খালি ঘর রাইখে দিয়া এবং 5 নংটাও সেমভাবে উঠাবা তুমি। 4 নং এবং 5 নংও উঠে রাইখে দেবা, এভাবে রাইখে দেবা, তুমি লিখবা না। দেখো 4 নং আর 5 নং প্রায় সেমই, কিন্তু একটা হচ্ছে উইথ ক্লোজ অর্থাৎ ক্লোজগুলো দেওয়া আছে, আর একটা হচ্ছে উইদাউট ক্লোজ, ঠিক আছে? তোমাকে এখানে শুধু শূন্যস্থান পূরণ করতে হবে, এবং পুরোটা উঠানো লাগে না। তুমি এবিসিডি দিয়ে এইভাবে লিখে রাখবা, খালি ঘর দিয়ে লিখে রাখবা। তারপরে তুমি যেটা নিজে পারো সেটা তুমি লিখতে থাকবা। এরপর আশেপাশে দেখবা, খোঁজখবর রাখবা, ওরা যখন ওইটা লিখবে আশেপাশের কেউ, তখন তুমি সেটা উল্টিয়ে লিখে ফেলবা। তুমি যদি আগে এটা খালি করে দিয়ে না রাখো তাহলে কিন্তু পরবর্তীতে পারবা না, কারণ তুমি একটা দেখতেছো আরেক বন্ধু এই 4 নাম্বার লিখতেছে, কিন্তু তুমি তখন উল্টোইয়া 4 নং প্রশ্ন উত্তর লিখবা, এরপরে এবিসিডি উঠাবা, ততক্ষণে দেখবা সে লিখে চলে গেছে, ঠিক আছে? এই জন্য এটা ফলো করবা। আমাদের তাহলে শেষ হলো কোনটা? 4 নং এবং 5 নং উঠাই রাখলাম, ঠিক আছে? 5 নং এই উঠাই রাখলাম। এই 5 নং উঠানোর পর এরপরে তুমি 2 নং লিখবা। 2 নং তুমি নিজে থেকে পারবা। এই 2 নং লিখতে লিখতে তুমি খোঁজখবর রাখবা যে কেউ 4-5 নং লিখতেছে কিনা, ঠিক আছে? আর যদিও তুমি শেষে গিয়া যদি হলের অবস্থা এমন হয় যে এই 4-5 নং পাইতেছই না তুমি, তারপরে তুমি ফেল করবা না। তুমি পুরো ভিডিওটা দেখলে অনেক জিনিস আছে তুমি নিজে পারবা, সেগুলো আমি এই ভিডিওতে রাখছি। সেগুলো একটু তোমার 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা পড়াশোনা করতে হবে এখন যে তুমি সময়টা পাচ্ছ। আর তুমি এখন তোমার লাইফের ডু অর ডাই ম্যাচ, ঠিক আছে? ডু অর ডাই ম্যাচ, হয়তো করো নয়তো মরো, এখন তোমার পাস করতে হবে। এক্ষেত্রে তুমি 2 ঘন্টা সময় আশা করি দিবা, আর ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবা। শোনো, এখানে তুমি 5 নংটা কীভাবে লিখবা? 5 নং তো উঠাই রাখলা, কিন্তু 2 নংটা কীভাবে লিখবা? 2 নংয়ে আসলে থাকে ফ্লো চার্ট, ঠিক আছে? ফ্লো চার্টটা কি আমি একদম সব কিছুই বিস্তারিত বলে দেই, কারণ আমি মনে করি যে আমরা কিছুই পারি না এমনটা। এখানে একটা প্যাসেজ দেওয়া থাকবে, এরপরে একটা দেওয়া আছে যে অফারিং এ সেট অফ অ্যাবিলিটিস, এই কথাটা লেখা আছে এখানে, এরকম একটা কথা লেখা থাকবে, এটা লিখে দেবে প্রশ্নে। এইটার মতো আরও তোমার কয়টা বাক্য লেখা লাগবে সংক্ষিপ্ত আকারে? আরও 5টা বাক্য লেখা লাগবে। এখন বাক্যটা একদম সামনে দেওয়া আছে তীর চিহ্ন দিয়ে দিয়ে, তুমিও কি সামনে দিবা পরীক্ষার সময়? না, তুমি এভাবে দেবা, এই যে আমি এই রাখছি এভাবে। তুমি এখানে 1 নং দেবা, তুমি প্রথমে লিখবা অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2 নাম্বার দিয়ে 1 নং দিয়ে, এরপর লিখবা এইগুলো। এখন এটার যদি আইএনজি দিয়ে শুরু হয় না, প্রথম অক্ষর যদি আইএনজি দিয়ে শুরু হয়, প্রথম ওয়ার্ডটা যদি আইএনজি দিয়ে শুরু হয়, তাহলে প্রত্যেকটা তুমি আইএনজি দিয়ে শুরু করবা। দেখো আইএনজি। এখন কীভাবে লাগবে আমি একটা উদাহরণ দেই, তাহলে তুমি একটু বুঝবা, কয়েকটা প্র্যাকটিস করবা। এরপরে তোমার বিগত সালের প্রশ্ন খুলে তুমি প্র্যাকটিস করো, তারপর দেখবে এটা পারবা কীভাবে। দেখো এখানে আছে কি, দেখো প্রথমটা আইএনজি দিয়ে শুরু হয়েছে যে অফারিং এ সেট অফ অ্যাবিলিটিস, একটা আছে না? এখন এটার মতোই সংক্ষিপ্ত তুমি এখানে একটা নিতে পারো, যেমন আছে দেখো এডুকেশন গিভস আস নলেজ। তাহলে তুমি এটা কিভাবে করতে পারো? যেহেতু এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত হয়েছে শেষে, তাহলে তুমি এই যে ভার্বটা আছে, এই যে এডুকেশনের পর গিভস, তাহলে তুমি এখানে দেবা কি? গিভিং আস নলেজ, এতটুকুতে হয়ে যাবে তোমার। গিভিং আস নলেজ এতটুকুতে হয়ে যাবে, এরকম বক্স দিয়ে দেবা। আর আমি কয়েকটা কথা বলি, তোমার অবশ্যই বক্স দিতে হবে, কিন্তু এই যে ফ্লো চার্টটায় কিন্তু অবশ্যই তোমার বক্স দিতে হবে, এবং বক্স না দিলে তোমাকে মার্কস দিবে না। এবং ফ্লো চার্টের শেষে যে লাইনটা লেখো, এই লাইনটার শেষে অনেকে ফুল স্টপ দাও, তুমি ফুল স্টপ দিতে পারবে না, লাইনের শেষে ফুল স্টপ দিবে না, প্রত্যেকটা ফুল স্টপ দিবে না, এবং এটা সংক্ষিপ্ত লাগবে। দেখবা এই যে লাইনটা, প্রথম লাইনটা এডুকেশন গিভস আস নলেজ অ্যান্ড ইত্যাদি অনেক কিছু দেওয়া আছে, তাই না? এখন তোমার এতখানি বড় লাইনটা, অনেকে যেটা করি একটা পুরো লাইন উঠাইয়া এরপরে এখানে আমরা একটা বক্স করে দিই, আসলে সেটা করা ভুল। তুমি কি করবা? এটা সংক্ষিপ্ত আকারে দেবা। তুমি এতটুকু দিতে পারো, গিভিং আস নলেজ, এতটুকুতে শেষ, ঠিক আছে? এভাবে করে লিখে নিও এবং কয়েকটা প্র্যাকটিস করে নিও।
এছাড়া আর এটার তেমন একটা নিয়ম নাই। আর এখানে যদি আইএনজি দিয়ে শুরু হয় শুরুতে, তাহলে তুমি আইএনজি দিয়ে শুরু করবা। আর শুরুতে যদি দেখা গেছে টু দিয়ে শুরু হয়, তাহলে টু দিয়ে শুরু করবা। ওরকম করে তোমার যদি শুরুতে আইএনজিও নাই, টুও নাই, কোনো ভার্ব দিয়ে শুরু হয়েছে, তুমি ভার্ব দিয়ে শুরু করবা। এভাবে করে সংক্ষিপ্ত আকারে লিখে দেবা। ঠিক আছে, এই গেল 2 নাম্বারটা। তার মানে 2 নাম্বার থেকে তুমি একটা ভালো মার্কস গেইন করতে পারবা। এভাবে যদি তুমি লেখো, এখন ধরো তুমি একদম অর্থই পারো না, বোঝো না, তারপরে এরকম একটু মোটামুটি বুঝে বুঝে যদি লেখো, 5-এর ভিতরে দেখা গেছে তোমার 2-3 তো কমপক্ষে পেয়ে যাবা তুমি। আর আশেপাশে একটু হেল্প পাইলে তো আরও ভালো। এরপরে দেখো 3 নাম্বার, এইটা হচ্ছে আসল খেলা। এখানে তোমার 10 মার্ক, 10-এ তুমি একটুখানি মুখস্থ করলে 10-এর ভিতর তুমি 9 কিংবা 8 নিশ্চিত পাবা। কীভাবে পাবা? এখানেও একটা প্যাসেজ থাকবে 3 নংয়ে, 3 নংয়ে একটা প্যাসেজ থাকবে। তাহলে 3 নংটা তুমি নিজে থেকে তো পারবা। ধরো 3 নং নিজে থেকে লিখতেছো এবং 2 নং নিজে থেকে লিখতেছো। আর আশেপাশে একটু খেয়াল রাখবা যে তোমার কিন্তু এখনও লেখা হয় না 5 নং ও 4 নং। দেখবা 5 নং এবং 4 নং কেউ লিখতেছে কিনা, তখন কিন্তু সেটা তুমি উল্টোইয়া লেখা এরপরে তোমারটায় তুমি চলে আসবা। তুমি এখন 3 নংয়ে আছো। এখন এখানে বলছে রাইটস এ সামারি, একটা সামারি লিখতে বলছে। সামারি কথার অর্থ হচ্ছে সার সংক্ষেপ। অনেকে সামারি 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা লিখে রাখো, প্যাসেজ দেখে দেখে যে কোনো কয়েকটা লাইন উঠে রাখো। এটা একটা ভুল ধারণা, কারণ প্যাসেজ সামারি মানে হচ্ছে প্যাসেজের সার সংক্ষেপ। এখন সার সংক্ষেপ, সেটা সংক্ষিপ্তটা কখনোই বড় হতে পারে না। সংক্ষিপ্ত আকারে তুমি এই প্যাসেজটার মূল কথাটা লিখবা। কীভাবে লিখবা? এখন আমি একটা ফর্মেট সাজাইছি, দেখো তোমার যে ধরনের প্যাসেজে আসুক না কেন, এই একটা ফর্মেট তুমি ইউজ করতে পারবা। এতটুকু ফর্মেটটা তুমি এইটুকু লিখবা, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 3। এরপরে এটা মুখস্থ করে যাবে এখন বাসায় বসে। দিস প্যাসেজ ইজ ফোকাসড অন অ্যান্ড মেনলি রিটেন অ্যাবাউট। এই অ্যাবাউট কথাটার পর প্যাসেজের টপিক লিখবা। তুমি আবার বাংলায় এভাবে প্যাসেজের টপিক লিখবা, এই কথাটা লিখবা না। তুমি কি করবা? এই যে আমি যেখানে বাংলায় লিখছি প্যাসেজের টপিক লিখবা, এখানে তুমি এই প্যাসেজটায় যেটা আসবে সেটা লিখবা। এখন প্যাসেজের টপিকটা অনেকে আছে আবার ইংরেজি অর্থ বুঝো না, কোনটা টপিক ধরতে পারো না, তাদের জন্য যেটা পরামর্শ, শোনো, প্যাসেজের টপিকটা না বিশেষ করে প্রথম লাইনেই বেশি থাকে, প্রথম লাইনে। তাহলে এইখানে কি অ্যাবাউটের পর, তুমি অ্যাবাউটের পর এখানে লিখবা কি জানো? এই যে ব্র্যাকেট যেটা দিয়েছি, এই কথাটার জায়গায় তুমি লিখবা এই যে এডুকেশন। তার মানে এই যে এডুকেশন দিয়ে লেখছে, বা কেউ কেউ এডুকেশনও উচ্চারণ করো, যেটাই করো সমস্যা নাই। এখন এই যে এডুকেশন বা এডুকেশনের গিভস আস নলেজ, তার মানে এই প্যাসেজটার টপিকটা কি? এডুকেশন নিয়ে, তাহলে এখানে লাগবে এডুকেশন। দিস প্যাসেজ ইজ ফোকাসড অন অ্যান্ড মেনলি রিটেন অ্যাবাউট এডুকেশন। ঠিক আছে। আর যদি এখানে একটা প্যাসেজ থাকতো, ধরো ডক্টর ইউনুসটা নিয়ে প্যাসেজটা আছে, ডক্টর ইউনুস, তাহলে তুমি এখানে কি লেখতা কি তুমি এখানে? তাহলে তুমি এখানে লেখতা দিস প্যাসেজ ইজ ফোকাসড অন অ্যান্ড মেনলি রিটেন অ্যাবাউট ডক্টর ইউনুস। ঠিক আছে। এরপর একটা ফুল স্টপ দিতা। দেওয়ার পর এরপর তুমি প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ 3টে লাইন লিখবে। এখন যে কোনো 3টে লাইন তুমি লিখবে এখান থেকে, এটা যার যার মতো করে লিখবে। এখন যার যার মতো করে গুরুত্বপূর্ণ 3 লাইন কোন 3 লাইন হয় জানো? প্রথম লাইনটা মাঝখান দিয়ে একটা লাইন লিখবা এবং শেষে দিয়ে একটা লাইন লিখবা, যদি অর্থ না বোঝে। আর অর্থ বুঝলে তুমি যেটা করবা, ধরো ডক্টর ইউনুসকে নিয়ে যেন আসছে এই প্যাসেজটা, তাহলে প্রথম দিকে থাকবে ডক্টর ইউনুস কত সালে জন্মগ্রহণ করছে, সেই লাইনটা লিখবা। এই যে 3টে লাইন লিখবা না মাঝখানে, তুমি সেই 3 লাইনের এক লাইন লিখবা ডক্টর ইউনুসের। ডক্টর ইউনুস যদি উদাহরণ দিতেছে, অন্য কোনো ব্যক্তির নামে আসতে পারে, তাহলে তুমি কি করবা? তার জন্মসালটা লিখবা একটা, এবং সে কি কাজ করতো সেইটা লিখবা মাঝখান দিয়া, বা যেখানে আছে তুমি খুঁজবা যে কী কাজ করতো, এবং আরেকটা লিখবা সে কত সালে মারা গেছে, অথবা মারা যদি না যায়, সে বেঁচে থাকে, তাহলে তো তার আরেকটা লাইন তুমি উঠে দিয়ে দেবা, যে কোনো 3 লাইনের। যেমন ডক্টর ইউনুস এখনও বেঁচে আছে এবং সে কী হয়েছে, রিসেন্টলি প্রধান উপদেষ্টা হয়েছে, এবং সেই কথাটা এখানে লিখে দিলা। আর যদি তুমি এত কিছুই না বোঝো, যে কোনো 3 লাইন তোমার গুরুত্বপূর্ণ মনে হলে এখানে উঠাইলেই হবে, তাতে কোনো সমস্যা নাই। এরপরে তুমি কি লিখবা? যখন 3 লাইন এখানে লেখা শেষ হবে, এরপরে তুমি লিখবা অ্যাট লাস্ট উই ক্যান সি দ্যাট দিস প্যাসেজ গিভস আস ভেরিয়াস ইনফরমেশন। ইম্পর্টেন্ট ইনফরমেশনও দিতে পারো, ইত্যাদি। শেষ, এতটুকুতেই এনাফ। এটাই হচ্ছে সামারি বা সারসংক্ষেপ। 10 নম্বর, হয়তো তোমার এখানে তুমি যেহেতু এটা ফলো করে লেখছো, তোমাকে 10-এ 10 দিবি না, কিন্তু 8 তুমি নিশ্চিত পাবা যদি কোনো বানান ভুল না হয় তোমার। এই কথাটুকু যে লিখবা, এইটুকুর ভিতরে যেন কোনো বানান ভুল না হয়, সেইভাবে তুমি লিখতে পারবা। ক্লিয়ার? দেখো, এরপরে আমাদের এই সামারি শেষ। সামারিটা আমরা নিজে থেকে পারলাম, আর এই সামারি লিখতে লিখতে আমরা আরও খোঁজখবর রাখলাম, যেটা আমরা লিখি নাই উপরে, সেটা কীভাবে লিখতে হয়। এরপর আছে দেখো 4 নংটা। 4 নংটা নিয়ে আমি উপরে 4 আর 5 নিয়ে কিন্তু আলোচনা করেছি যে কীভাবে করবা, সেটা আর এখানে না দেখলেই হয়। 3-এর পর 4 কিন্তু এই যে উপরে আমরা লিখে রাখছিলাম, কই জন্য এই যে এখানে আমরা খালিঘর দিয়ে রাখছিলাম। আর আমরা এতক্ষণ যে সামারি লিখতেছি নিজে থেকে, ওইটা নিজে নিজে লিখতে লিখতে আরও একটু আশেপাশে খবর রাখবা যে কেউ লিখতেছে কিনা, এটা তখন সেটা লিখে রাখবা তুমি। এই একটা গেল।
এরপরে দেখো এর আগের বছরে 2024-এ 2023-এ আমার এই টেকনিক ফলো করে যারা একটু পড়াশোনা কম করেছে ইংরেজিতে সবাই কিন্তু পাস করে আসছে। আমার বিগত ভিডিওগুলো দেখবা, অনেকে আইসা পরীক্ষা দিয়ে আইসা কমেন্ট করছে যে স্যার আপনার মধ্যে পরীক্ষা দিয়েছে, খুব ভালো হয়েছে, আপনার সাজেশন মতো পরীক্ষা দিয়েছে, এবং তারা কিন্তু পাসও করেছে সবাই ইংরেজিতে, কোনো সমস্যা হয় নাই। 4 নাম্বার গেল, 4 নাম্বারের পরে এরপর 5 নাম্বারও তো উপরে গেছে আমাদের, এখন বাকি আছে 6 নং। দেখো 6 নং একটা রিয়ারেন্স থাকবে। রিয়ারেন্স মানেটা কি সেটা একটু বলি। রিয়ারেন্স হচ্ছে যে কোনো একটি গল্প কিংবা একটা কাহিনী এলোমেলো সাজানো আছে। এলোমেলো সাজানো আছে কীভাবে? ধরো ডক্টর ইউনূস প্রথমে জন্মগ্রহণ করেছে, এরপরে সে পড়াশোনা করেছে, এরপরে এখন বাংলাদেশের উপদেষ্টা হয়েছে, প্রধান উপদেষ্টা। এখন এই লাইনটা ধারাবাহিকভাবে প্রথমে জন্মগ্রহণ করেছে, এরপরে পড়ালেখা করেছে, এরপরে উপদেষ্টা হয়েছে। এখন যদি এই লাইনগুলো এভাবে থাকে, প্রথমেই আসলো এটা, সে বাংলাদেশের উপদেষ্টা হয়েছে, তারপরে জন্মগ্রহণ করেছে, এটা কি সম্ভব? আদৌ সম্ভব না। এইভাবে এলোমেলো থাকবে লাইনগুলো, যে কোনো গল্প এলোমেলো থাকবে, সেটা তোমার সাজাই লেখা লাগবে। সেটা থাকতে পারে কোনো গল্প কিংবা কোনো মানুষের জীবন কাহিনী, যেমন ডক্টর ইউনূসকে নিয়েই ধরো এখানে কয়েকটা লাইন লিখে দিল, তাহলে কাউকে দিয়ে যদি কোনো ব্যক্তিকে নিয়ে লেখে তাহলে তার জন্মসালটা প্রথমে খুঁজবা, কোন লাইনে আছে সেইটা আগে হবে। এরপরে খুঁজবা সে কোথায় কীরকম পড়াশোনা করেছে, কিভাবে বেড়ে উঠেছে, এরপরে সে মৃত্যুবরণ করেছে বা কী কী কাজ করে সেগুলো। এটা কিন্তু তারপরে অতটা সহজ না। এটাও তুমি, এটা করোনা ভাইরাসের মতো হলে ছড়ায় যায়, কারণ এটা তো একদম ছোট, তুমি বক্স দিয়েও লিখতে পারো। যেমন একটা বক্স খাড়লা, বক্সের ভিতরে লেখলা উপরে 1 2 3 4 5 6 7, এরপরে নিচে লেখলা, প্রথমে যেটা হবে সেটা ওই অনের জায়গায় লেখলা, এইভাবে লিখতে পারো। অথবা এই যে আমি অ্যান্সার গোলা যেভাবে দিয়ে দিয়েছি এভাবেও তুমি লিখে দিতে পারো, কারণ এই পুরোটা উঠান লাগে না, এভাবেও দিতে পারো। এখন এটাও দেখবে তুমি হলে পেয়ে যাবা, কোনো টেনশন, তুমি আশেপাশে একটু খোঁজখবর রাখলে এটাও তুমি পেয়ে যাবা। এটা এখন পড়ার সময় নাই, যারা আগে থেকে অনেক পড়ছো রিয়ারেন্স সেটাই। আর এখন তো আর সময় নাই, এখন আমার পাস করতে হবে, যতটুকু সময় আছে ততটুকু সময়ের ভিতরে। এই জন্য যেটা যেটা দিয়ে পাস করা যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। এটা বাদ দাও, এখন এটা তুমি হল থেকে পেয়ে যাবা। এখন আসল খেলা হচ্ছে আমাদের এই 7, 8 এবং 9 নাম্বারে। আমরা উপরে সামারি আমরা নিজে থেকে পারছি, সামারিতে আমাদের 10-এর ভিতরে 8, 9 পাবো, এবং আমরা প্রশ্ন পারছিলাম 15-র ভিতরে, ওখান থেকে একটা ভালো মার্কস পাবো। এবং এইখানে দেখো 40 নম্বরে, এই 40 নম্বরের ভিতরে তুমি যদি একটু ফলো করো এবং মনোযোগ দিয়ে একটু 2-1 ঘন্টা পড়ো আমার এই সাজেশনটা ধরে, তুমি এই 40-এর ভিতরে 30 পাবা, যদি তোমার বানান ভুল না হয় লেখায়। তাই এখানে 30 তোমার, আর উপরে চলে যাবে 30, তাহলে তুমি পাবা 60 মার্কস। এখন তোমার দুটো মিলে 66 পাইলে তোমার পাস, ঠিক আছে? দুইটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে 66 পাইলে পাস। আমি আবারও বলছি, কিন্তু যারা অনেক ইংরেজি নিয়ে টেনশন করো তাদের জন্য এত কথা বলতে হয়, তারপরেও বিরক্ত হয় না যে একই কথা বারবার কেন বলে। তোমাদের একটু সান্ত্বনা দেয় যে দুটো মিলে 66 পাইতে হয়, তাই না? তাহলে তুমি 60 পেয়ে গেলা ফার্স্ট পেপারে, কারণ এখান থেকে তুমি অন্ততপক্ষে 30 না, তুমি এখান থেকে 25 তো পাবা, 20 তো পাবা, বাকি 40 উপর থেকে তোমার উঠে যাবে, এই যে উপরে যা যা লেখছো সেখান থেকে হয়ে যাবে। তাহলে তুমি 60 পাইলে তোমার বাকি থাকে আর 6 মার্কস। তুমি সেকেন্ড পেপার পরীক্ষায় যদি তুমি অ্যাটেন্ড করে রিটেন সার্টে লেখো, ভালো করে প্যারাগ্রাফ লেখো বা অন্যান্য যেগুলো আছে অ্যাপ্লিকেশন সেগুলো লেখো, তাতেও কিন্তু তোমার এমনিতেও 20-25 উঠে যাবে। তার মানে তোমার কিন্তু শুধু 66 না, 80-90 মার্কস উঠে যায়। তোমার দুটো মিলে লাগবে কিন্তু 66, ঠিক আছে? তুমি পেয়ে যাবা ইনশাল্লাহ। একটু পড়াশোনা করো, আবার না পড়ে এই আমি এখানে যা যা দেখাইছি সেগুলো যদি মুখস্থ না করো এরপরে যদি যাও তাহলে কিন্তু আবার তুমি পাবা না। যেরকম আমি একটু বলি, এখানে তোমাকে দেখাইছি আমি যে সামারিটা তোমার এইটুকু মুখস্থ করতে হবে, এই জিনিসটুকু। এই জিনিসটুকু যদি তুমি মুখস্থ না করে যাও তাহলে আর কিন্তু পারলা না। এই জিনিসটুকু তুমি এইচএসসিতে পড়ো, এখন যতটাই খারাপ স্টুডেন্ট হও কিংবা তুমি যতটাই পড়াশোনা করতে পারো নাই, তুমি এখন যদি বই নিয়ে বসো অথবা আমার এই ভিডিওটা এখানে পজ করে তারপরে তুমি খাতায় উঠে এটা একটু মুখস্থ করো, ইজিলি পারবা, ঠিক আছে? আর অর্থ না বুঝলে কোনোটা, সেটা তো এখন গুগলে সার্চ দিলে ইজিলি পাওয়া যায়। এখন দেখো 7 নং, 8 নং এবং 9 নং নিয়ে কথা বলি। আমাদের বেশি মার্কস উঠাইতে হবে এখানে, কারণ আমাদের শেষ ভরসাই হচ্ছে এটা। এখানে দেখো গ্রাফ থাকবে একটা। এখন এই গ্রাফটা না 2 ধরনের থাকে, গ্রাফে কিন্তু 15 মার্কস, অর্থাৎ তোমার পাস করার জন্য একটা হিউজ মার্কস এখানে, এবং এটা হচ্ছে তোমার ট্রাম্প কার্ড, ঠিক আছে? তাহলে তোমার পাস করার ট্রাম্প কার্ড হচ্ছে এইটা, এই যে গ্রাফ চার্টটা, আর হচ্ছে তোমার এখানে লেটারটা। দেখো এই গ্রাফ চার্টটা আসলে 2 ধরনের হয়, একটা হচ্ছে এভাবে আসে আর একটা হয় এভাবে পাই চার্ট, এটার নাম হচ্ছে পাই চার্ট। যদি এভাবে আসে তাতেও তুমি এই ফরম্যাটটা ইউজ করতে পারবা, আর যদি এভাবে আসে তাতেও তুমি এই একই ফরম্যাট ইউজ করতে পারবা। এইখানে আমি ফরম্যাট এখানে সাজাইছি, ঠিক আছে? এই ফরম্যাট অনুযায়ী তুমি যে কোনোটাই লিখতে পারবা ইজিলি, এবং এই ফরম্যাটটা এমনভাবে সাজানো সবার জন্যই সুবিধা হবে পড়তে, অনেক সহজভাবে। আর তুমি এই ফরম্যাট অনুযায়ী যদি লেখো এবং কোনো যদি বানান ভুল না হয়, সেক্ষেত্রে কিন্তু শিক্ষক তোমাকে এখানে 15-র ভিতরে কমপক্ষে যদি কম দেয় তাও 12 দিতে বাধ্য হবে। কারণ কি, এখানে কোনো তোমার ভুল পাবে না সে, এবং সাজানো ঠিক আছে। এটা নিয়মটাই হচ্ছে এভাবে। আমি অর্থ সহকারে এখানে একটু বলে দিচ্ছি, তুমি মনোযোগ দিয়ে যদি শোনো তাহলে এটাই 15-র ভিতরে 12-13 পাবা। আর যারা আরও ভালো করে লিখতে পারবা তারা তো 15-15ই পাবা। শোনো, এখানে যদি এটা আসে, এই 7 নং আসে, তাহলে যেটা করবা,
তুমি লিখবা দ্য গ্রাফ, এটা হচ্ছে 7 নংটাকে বলা হয় গ্রাফ, আর এটাও 7 নং, কিন্তু এই গোলা যদি গোলভাবে আসে বৃত্ত আকারে তাহলে সেটাকে বলা হয় পাই চার্ট। তাহলে যদি পাই চার্ট আসে তাহলে তুমি লিখবা দ্য পাই চার্ট, এই কথাটা লিখবা, গ্রাফ আর লিখবা না। আর যদি এই গ্রাফটা আসে তাহলে তুমি লিখবা দ্য গ্রাফ, তাহলে আর তুমি এই পাই চার্ট লিখবা না। ক্লিয়ার? তুমি লিখবা দ্য গ্রাফ শোজ থেকে শুরু করবা, শোজ অ্যাবাউট দ্য ভেরিয়াস ইনফরমেশন অফ টপিক। এখন প্রশ্ন থেকে টপিকটা কোন জায়গা থেকে খুঁজবা সেটাই হলো মূল বিষয়। এখানে তুমি এই প্রশ্ন থেকে টপিক বাংলা এই কথাটা কিন্তু আবার লিখো না, তুমি এই প্রশ্ন থেকে টপিক এইখানে যেটা করবা, এইখানে তুমি এইটার টপিকটা লিখে দেবা, এই যেটা প্রশ্নে আসবে। প্রশ্নের টপিকটা কোন জায়গায় থাকে? প্রশ্নের টপিকটা থাকে দ্য গ্রাফ শোজ, এই যে শোজ কথাটা থাকবে এরপর থেকে, অথবা দেখো এটা কিন্তু আবার শোজ এই এখানেও আছে, এটাও যদি এইটা আসে তুমি লিখবা এই রিমা থেকে, আর এটা লিখবা চয়েস অফ প্রফেশন বাই দ্য এডুকেটেড পিপল। এখন অর্থাৎ এডুকেটেড পিপলরা কোন ধরনের প্রফেশনে বেশি যায়, বেশি আছে গভ জব, এরপরে অন্যান্যগুলো আছে ব্যাংকিং ক্ষেত্রেও যায়, টিচিং ক্ষেত্রেও যায়। এখন তুমি প্রথমে সাজাবা দ্য গ্রাফ অথবা পাই চার্ট শোজ অ্যাবাউট দ্য ভেরিয়াস ইনফরমেশন অফ, অর্থাৎ এই গ্রাফ থেকে তুমি অনেক বেশি ইনফরমেশন পেয়েছো কোন বিষয়ে, টপিকটা লিখবা। টপিকটা হচ্ছে এই যে এই শোজের পর দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি, এই যে ফুল স্টপ পর্যন্ত। এখন তুমি যেন অর্থ বোঝো না কিংবা উচ্চারণও পারো না, সেক্ষেত্রে তুমি যেটা করবা শোজ কথাটা তো পাবা খুঁজে, এরপর থেকে শুরু করে একদম ফুল স্টপ পর্যন্ত লাইনটা বসাই দিবা। ঠিক আছে? এখানে এই যে টপিকের এখানে ফুল স্টপ পর্যন্ত লাইনটা বসাই দিয়া তুমি একটা ফুল স্টপ দিবা। সেটা এটা আসলেও ওই সেম কাহিনী, আর এটা আসলেও তুমি যেটাই আসুক তুমি এখান থেকে উঠাবা সেটা শোজের পর এই যে রিমা টাইম স্পেন্ডিং এই থেকে শুরু করে ফুল স্টপ পর্যন্ত এখান থেকে উঠবা। উঠানো এই একটা লাইন যখন শেষ হবে এরপরে তুমি কিন্তু এখান থেকে 2-3টা লাইন মুখস্থ করলেই হয়। 2-3টা লাইন যদি মুখস্থ করো তাহলে তুমি এই গ্রাফে 15 ভিতরে ইজিলি 10-12 পাইতে পারো। এইটুকু কষ্ট তোমাকে অবশ্যই করতে হবে। দেখো এরপরে তুমি যেটা করবা, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর দ্য ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ, অর্থাৎ আমাদের বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এটি কি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই জিনিসটাই এখানে বলা হয়েছে। এই লাইনটা লিখবা, লেখার পর লিখবা অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, অর্থাৎ গ্রাফ অনুযায়ী। এখন ধরো তোমার গ্রাফ আসলো না, এটার নাম তো পাই চার্ট, এটার নাম পাই চার্ট, এইটা তো গ্রাফ, অ্যান্ড বেশিরভাগ ক্ষেত্রে গ্রাফ আসে, এই জন্য আমি এখানে লিখছি অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ। যদি তোমার এই পাই চার্টটা এসে যায় তাহলে তুমি যেটা লিখবা অ্যাকর্ডিং টু দ্য পাই চার্ট, শুধু গ্রাফের জায়গায় পাই চার্টটা লিখবা, আর কিছু না। এরপর লিখবা উই ক্যান সি দ্যাট, যে আমরা দেখতে পাচ্ছি যে দ্য হাইয়েস্ট রেট ইজ, এটার অর্থ কিন্তু তুমিও জানো যে হাইয়েস্ট, আমরা কথা কথা বলি কিন্তু হাইয়েস্ট লোয়েস্ট, তাহলে হাইয়েস্ট মানে সবচেয়ে বেশি। এরপরে গ্রাফ থেকে পার্সেন্টটা, এখন পার্সেন্ট কোনটা, দেখো হাইয়েস্ট পার্সেন্ট কোনটা, ধরো এইটা আসলো তোমার পরীক্ষায়, তাহলে এই যে হাইয়েস্ট পার্সেন্ট তুমি খুঁজবা, কত আছে, হাইয়েস্ট পার্সেন্ট হচ্ছে 60%, অর্থাৎ 60%, সেই 60% এখানে লিখে দেবা, এই পুরো কথাটা না লিখে এখানে লিখবা 60%, রেট ইজ 60%। এরপরে এইটা আসলে একটা কত, 25%, ঠিক আছে। এরপর লিখবা ইন কথাটা লেখার পর সাল, এখানে আমি সাল লিখছি। এখন দেখো এটা সাল আছে কোথায়, হাইয়েস্ট পার্সেন্টের এই নিচে সাল থাকে, অধিকাংশ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সাল থাকে এই গ্রাফগুলোয়, আর এক্ষেত্রে লেখা আছে গভ জব। এখন এখানে যা লেখা থাকুক, গভ জব না, এখানে মনে করো গরু লেখা আছে, ছাগল লেখা আছে, যা লেখা থাকুক, অথবা কোনো একটা সাল লেখা আছে 2025 সাল, 2011 সাল, 12 সাল, তুমি সেটা এখানে বসাই দেবা। সাল থাকলে এখানে সাল দেবা, অথবা এই লেখা থাকলে লেখাটা দেবা। এখন 60% হাইয়েস্ট, সেখানে কিতে গভ জব, এই যেখানে এইভাবে যে GOVT.job দেওয়া আছে তুমি সেটাই এখানে উঠাই দেবা। ঠিক আছে? ইনের পর এই কথাটা লিখে দেবা। যদি এটা আসে তাহলে কি করবা, এটা আসলেও সেম কাহিনী, তুমি লিখবা রেট ইজ, এরপরে গ্রাফ থেকে অর্থাৎ এই পাইচার থেকে লিখবা 25%, এরপরে ইন লিখবা, ইনের পর লিখবা কোনটা, স্লিপ, এই যে স্লিপ কথাটা লিখবা। ক্লিয়ার? এরপরে লিখলা অন দ্য আদার হ্যান্ড, মানে অন্যদিকে বা অন্যথায়, দ্য লোয়েস্ট রেট, লোয়েস্ট কোনটা মানে সবচেয়ে কম, তুমি যদি এটা আসে তাহলে সবচেয়ে কম কত আছে এখানে, 10%। 10% কি আছে, ফার্মিং, এই কথাটা লিখে দেবা। এখানে দেবা 10%, এই কথাটা এই পার্সেন্টের জায়গায় দেবা 10%, আর ইনের পর এই সালের জায়গায় দেবা কি, যদি কোনো সাল থাকে এখানে সাল দেবা, সাল না থাকলে এই ফার্মিং কথাটা এখানে লিখে দেবা। ক্লিয়ার? আর যদি এটা আসে এটাও সেম, যে লোয়েস্ট কত, এখানে লোয়েস্ট হচ্ছে 6%, তাহলে তুমি দেবা এখানে 6%, এবং এই কথাটা লিখে দিলা। যদি এইটা আসে, এই দুইটার যে কোনো একটা আসবে, দুইটা কিন্তু আসবে না, এটা তোমরা জানো। এইটুকু শেষ তোমার, এইটুকু হচ্ছে মূল কথা। এইটুকু যখন তোমার লেখা হবে এরপরে তুমি বারবার একই কথা লিখবা। কিভাবে একই কথা লিখবা, একটা লাইন মুখস্থ করলে তুমি চেঞ্জ করে বারবার এটা দিয়ে লিখতে পারবা পুরো গ্রাফটা। কিভাবে লিখবা দেখো, তুমি একটা লাইন মুখস্থ করবা, এই লাইনটা অ্যাট ফার্স্ট, প্রথমত উই ক্যান সি দ্যাট, আমরা দেখতে পাচ্ছি যে,
এরপর গ্রাফ থেকে পার্সেন্টটা লিখবা। অ্যাট ফার্স্ট হচ্ছে প্রথমত উই ক্যান সি দ্যাট, আমরা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি প্রথমত? এই যে দেখো প্রথমে এইটা, এরপর দ্বিতীয় এইটা, তৃতীয় এইটা, এরপর চতুর্থ এইটা। তা প্রথমে আমরা দেখতে পাচ্ছি কত পার্সেন্ট? 10%। তাহলে তুমি এইখানে লিখবা অ্যাট ফার্স্ট উই ক্যান সি দ্যাট 10%, অর্থাৎ 10%। 10%-এর কথাটা লিখে এরপর লিখবা অফ। এই অফ কথাটা লেখার পর এরপরে প্রশ্ন থেকে টপিকটা লিখবা। কোন টপিকটা লিখবা? এই অফ কথাটা লেখার পর এই যে টপিক কোন জায়গায় আমরা আগেই লিখছিলাম, এই যে এখানে থাকে সোর্সের পর, দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি। এই যে টপিকটা, এই টপিকটা তুমি এইখান থেকে লিখে দিলা, ঠিক আছে? অফ কথাটা লেখার পর এরপর আবার এই প্রশ্ন থেকে টপিকটা উঠাবা। উঠানোর পর এরপর একটা ইন লিখবা, ইন কথাটা লিখবা। ইন লেখার পর এরপরে সাল লিখবা। কোন সাল? প্রথমবারে কত সাল আছে এটা সাল দেওয়া নাই, এখানে দেওয়া আছে কি নিচে? ফার্মিং লেখা আছে। তাহলে তুমি এখানে ফার্মিং লিখে দেবা। আর এখানে যদি 2012 সাল থাকতো তাহলে 2012 দিয়ে দিতা, কোনো সাল থাকলে সেটা দিতা, নয়তো এই ফার্মিং কথাটা এইখানে লিখে দেবা। এই একটা যদি তুমি বোঝো, না বুঝলে ভিডিওটা টেনে আবার দেখো তাহলে বুঝবা। এখন এই একটা লাইন বুঝলে প্রত্যেকটা লাইন এরপর সেম। পরের বার কী লিখবা তুমি? নেক্সট, অথবা তুমি ফার্স্টলি, সেকেন্ডলি তাও লিখতে পারো, থার্ডলি তাও লিখলেও কোনো সমস্যা নাই। এবং তুমি অ্যাট ফার্স্ট লেখছো, এরপর নেক্সট, নেক্সট দিয়ে আবার সেম এটার মতো উই ক্যান সি দ্যাট, এই যে উই ক্যান সি দ্যাট। এরপর গ্রাফ থেকে পার্সেন্ট, তাহলে কোন পার্সেন্টটা লিখবা? এই নেক্সট পার্সেন্ট। নেক্সট পার্সেন্ট কত? 20%। 20% কি? 20%। এরপর অফ দিয়া এরপর প্রশ্ন থেকে টপিকটা লিখবা। কোন টপিকটা? এই যে এই টপিকটা, বারবার এই টপিকটাই উঠাবা। উঠানোর পর এরপর একটা ইন কথাটা লিখবা। ইন শব্দটা লেখার পর এরপরে এই নিচের এই বিজনেস কথাটা লিখে দেবা। এখানে বিজনেস লেখা আছে এবং সাল থাকলে সালও থাকতে পারে, যেটা থাকে তুমি সেটাই বসাই দেবা। ক্লিয়ার এটার? আর যদি এটা আসে এটাও সেম। ধরো এটার আমি একটা বুঝিয়ে দিই তাহলেই হবে। অ্যাট ফার্স্ট উই ক্যান সি দ্যাট, দ্যাটের পর গ্রাফ থেকে পার্সেন্ট লিখবা। অ্যাট ফার্স্ট প্রথমে এটা ফার্স্ট ধরছো, তুমি মনে করো এটা প্রথম ধরছো। এইটা যদি প্রথম ধরো তাহলে ঘুরে এভাবে এসে এখানে শেষ করবা। আবার এইটা যদি প্রথম ধরো তাহলে এভাবে ঘুরে এসে এখানে শেষ করবা তুমি। তাহলে এটা প্রথমে কত পার্সেন্ট? 25%। তুমি এখানে 25% দেবা যদি এটা আসে। আর এরপর আবার অফ দেবা। এরপরে দেবা কি? বিষয়টা। বিষয়টা এটার ভিতর থেকে এই যে এখান থেকে প্রথম লাইনটার বিষয়টা দেবা। দেওয়ার পর অফ দেবা। অফ কথাটা লিখবা। লেখার পর কি লিখলাম? ওই টপিকটা লেখার পর ইন লিখবা। ইনের পর সাল। এখন এটা সাল নাই, আছে স্লিপ কথাটা, মানে কত পার্সেন্ট ঘুমায় এবং স্কুলে যায়, এই কথাটা এখানে লিখে দেবা। ক্লিয়ার? এরপর প্রত্যেকবার অ্যাট ফার্স্ট তো বলা যায় না, এর জন্য একবার নেক্সট, পরের বার দেন, এর পরের বার তুমি দিতে পারো আবার নেক্সট। এভাবে করে চলতেই থাকবে। কোন পর্যন্ত চলবে জানো? এই প্রত্যেকটা কলাম, এটা অ্যাট ফার্স্ট দিয়ে লেখলা এইটা পর্যন্ত, এরপর নেক্সট দিয়ে পরের কলাম লেখলা, এই কলাম, পরের বার এই কলাম, এই পরের বার এই কলাম, এই কলাম, এই পর্যন্ত সব লেখলে দেখো এখানে তোমার 250 ওয়ার্ড বলছে, 250 ওয়ার্ড হয়ে যায়। আবার এইটাই বলছে 80 ওয়ার্ড, শুধু 80 ওয়ার্ড অনলি, কারণ এটা যেহেতু কম তাই 80 ওয়ার্ড দিতে বলছে। তা তুমি এভাবে ঘুরাইয়া 80 ওয়ার্ড লাগবে। অর্থাৎ এই লাইনটা শিখলে শুধু প্রত্যেকবার এই অ্যাট ফার্স্টটাকে চেঞ্জ করে দেবা, আর এখানে পার্সেন্ট চেঞ্জ করে দেবা, আর কি এখানে সাল বা এখানে যে লেখাটা চেঞ্জ করে দেবা। এই তিনটে জিনিস চেঞ্জ করে প্রত্যেকবার প্রত্যেকটা লিখবা। এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে, প্রত্যেকটা কলাম লাগবে। এভাবে লেখলে তোমার এখানে 150 ওয়াট হয়ে যাবে। আর একটা কথা বলি, তোমাকে যদি 80 ওয়াট বলে কিংবা 150 ওয়াট বলে, সেক্ষেত্রে তোমার 120 ওয়াট লেখলেই হবে। 150-এর ভিতরে 120 ওয়াট সামথিং লেখলি অথবা 130 ওয়াট লেখলি হয়। ওটা শিক্ষক গুনবে না, এক একটা ধরে তোমার অনুমান করে নেয় শিক্ষক যে এটা লেখছে। তোমার 120 কিংবা আর 150 ওয়াট হয়ে গেলে তো আরও ভালো। যদি অত না পারো সেক্ষেত্রে 120, 130 হলেই এনাফ। কারণ তোমার 80 ওয়াট ইজিলি হয়ে যাবে। কারণ হচ্ছে তুমি প্রথমে এতখানি লিখবা, এরপর আবার এইগুলো লিখবা, প্রত্যেকটা টপিক লিখবা। এখানে তো আমি বাকিগুলো লিখি নাই, ডট ডট দিয়ে দিছি, মানে এই প্রথম লাইনের মতো পরের লাইনগুলো লিখতে থাকবা, শুধু পরিবর্তন করবা। অ্যাট ফার্স্টের জায়গায় নেক্সট লিখবা, এবং এই যে প্রথমবারের পার্সেন্ট যেটা ছিল, প্রথমবারের 25%, দ্বিতীয়বার এখানে চেঞ্জ করে তুমি লিখবা 25%, তৃতীয়বার লিখবা 19%, পরের বার লিখবা এইটা। এবং এইটার ক্ষেত্রেও এই সালের জায়গায় চেঞ্জ করে দেবা স্লিপিং, স্কুল, প্লেয়িং এবং এন্টারটেনমেন্ট। কিন্তু এখানে যদি তোমার সাল থাকে কোনো, সে সালটা দিয়ে দেবা, ঠিক আছে? আর টপিক তো এই যে টপিকের কথাটা লিখছি, টপিক তো প্রত্যেকবার একই থাকবে প্রত্যেকটা লাইনে, ঠিক আছে? এই গেল তোমার গ্রাফটা। গ্রাফটা না বুঝলে আরও বইলেও কমেন্ট করো আরও ভালো করে, তাহলে গ্রাফ নিয়ে আলাদা করে একটা ভিডিও দিব না। এখন আমরা চলে আসি আমাদের এখানে যে রয়েছে, গ্রাফ শেষ হলো, আর একটা বিষয় হচ্ছে আমাদের 8 নং, সেটা হচ্ছে কি স্টোরি। এখন স্টোরিটা দুইটা প্রকার স্টোরি, একটা ট্র্যাডিশনাল আসে আর একটা মডার্নে আছে, যেটা আধুনিকের এখন মানুষ বানাই যে গল্প বলে, সে বানানো গল্প। আর একটা হচ্ছে আগের ইতিহাস ঐতিহ্যর যে গল্পগুলো সেগুলো।
পুরনো গল্পগুলো অনেকে অনেকটা পড়ছো, সেটা থেকে কম পড়লে ভালো, নয়তো বানাই আসলে তোমার অর্থ বোঝা লাগবে, তুমি সেভাবে লিখবা, নয়তো তোমার আশেপাশের যে ফ্রেন্ডরা আছে তাদের কাছ থেকে তোমার হেল্প নিতে হবে। কিন্তু 9 নম্বরটা তুমি নিজে থেকে পারবা, এই যে 10 মার্কসের এটা কীভাবে পারবা, এটা একটা লেটার। 9 নম্বরে কি একটা লেটার আসবে, 8 নঙে আসলো তোমার স্টোরি, 9 নঙে আসবে একটা লেটার। তাহলে 9 নম্বরে যে লেটারই আসুক না কেন তুমি এই ফর্মেটটা ইজিলি পারবা। এখন এই ফর্মেটটা একটু সহজভাবে দিয়েছি, কারণ আমরা জানি যে আমরা সহজভাবে 5 মার্ক লাগবে আমাদের, আমরা একটু কম পারি। এই জন্য দেখো প্রথমে এখানে তোমার ঠিকানাটা দেবা, এখানে তোমার নিজের ঠিকানা না, প্রশ্নে যদি কোনো ঠিকানা থাকে তবে সেটা দেবা। এখানে খুঁজবা তুমি প্রশ্নে কোনো ঠিকানা আছে কিনা, এই যে এখানে কোনো ঠিকানা কি আছে, এখানে তোমার নাম লেখা আছে, এখানে নাম দিছে রাশেদ আর একটা দিছে রাইসা, তাহলে ধরে নেবা তুমি রাশেদ, আর মেয়েরা থাকলে রাইসা। এখন তোমার বন্ধুর নামও এখানে দেওয়া থাকবে, এবং কোন টপিক নিয়ে লিখবা সেটাও দেওয়া থাকবে অ্যাবাউট, এই যে এটার কোন টপিক নিয়ে লিখবা, এইচএসসি এক্সামিনেশন নিয়ে লিখতে বলছে, এটা এইচএসসি এক্সামিনেশন পর কী করবা সেটা নিয়ে তুমি সেই টপিকটা বসাই দেবা এখানে, কোন জায়গায়, এই যে এখানে টপিকটা বসাই দেবা। এখন ওটা পরে আগে তোমার এইটুকু মুখস্থ করে যেতে হবে, এই ফর্মেটটা পুরো মুখস্থ করে যাবা, যেটু পরিবর্তন ওইটু পরিবর্তন করবা পরীক্ষার হলে বসা, ঠিক আছে। কী করতে হবে তোমাকে, প্রথমে এখানে ঠিকানাটা দিতে হবে, তোমার প্রশ্ন ঠিকানা থাকলে সেখান থেকে দেবা, নয়তো তুমি তোমার মতো করে একটা ঠিকানা দেবা। কিভাবে, ধরো এখানে দিলা যে ফার্মগেট ঢাকা, ঠিক আছে, এরপরে সিটির নামটাও লেখলা ফার্মগেট ঢাকা 1200 ঢাকা, এরপরে তুমি দিলা এখানে ডেট, তারিখটা দেবা, যেদিনকে লিখবা পরীক্ষার দিন ওই দিনের ডেটটা এখানে দেবা, তারিখটা। এরপর লিখবা ডিয়ার জামাল, এখানে আমি জামাল দিছি, তার মানে যে সব জায়গায় জামাল হবে বিষয়টা এমন না, তোমার এখানে যে নাম দেওয়া থাকবে, আমরা জামাল নামটা ধরে নিয়েছি জামাল, কিন্তু এইখানে প্রশ্নের নাম যেটা দেওয়া থাকবে তোমার বন্ধুর নাম, সেই বন্ধুর কাছে চিঠিটা লিখতেছো সেটা লিখবা। আর যদি বাবার কাছে লিখতে বলে তাহলে তো ডিয়ার ফাদার, মায়ের কাছে মাদার, এভাবে বোনের কাছে লিখতে বললে সিস্টার অথবা বোনের নাম দেওয়া থাকলে সেটা দিবা, এটা আশা করি সবাই বুঝবা। এরপর লিখবা টেক মাই লাভ ফার্স্ট, প্রথমে আমার ভালোবাসা নিও, আই হোপ দ্যাট, আশা করি আমি, ইউ আর ভেরি ওয়েল, তুমি অনেক ভালো আছো, আই অ্যাম অলসো ফাইন, আমিও ভালো আছি, আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে, আমি গতকাল তোমার চিঠি গ্রহণ করেছি বা রিসিভ করেছি, ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, তুমি জানতে চেয়েছো, এরপরে প্রশ্ন থেকে টপিক কী থেকে জানতে চেয়েছে, দেখো আমি এটা দিয়ে একটু বুঝিয়ে দিই, যেটা এটা গত বছরে আসছিল কোন বোর্ডে যেন, এখানে বলছে কি দেখো, ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট, অ্যাবাউটের পর এই প্রশ্নে অ্যাবাউট কথাটা লেখা থাকে, দেখো এই যে আস্কিং ইউ হোয়াট ডু ইউ উড লাইক টু ডু আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন, তার মানে তুমি এইচএসসি এক্সামিনেশনের পর কী করতে চাও মূলত সেই সম্পর্কে জানতে চাইছি, তাহলে তুমি এই লাইনটা লিখবা যে ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট হোয়াট আই উড লাইক টু ডু আফটার মাই এইচএসসি এক্সামিনেশন। এখন তুমি তোমার এইচএসসি এক্সামিনেশনের পর কী করতে চাও সেইটা এখানে লেখলা, টপিকটা লেখলা, ঠিক আছে। এরপরে যদি তুমি পারো এই কথাটা লিখবা, নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট, ইটের পর একটা ফুল স্টপ দেবা, ডট ডট কেন দিয়েছি, পারলে তুমি 2-1 লাইন আরও লেখলা নিজে থেকে বানাই, যদি না পারো তুমি তো ইংরেজি অর্থ মনে করো পারো না, সেক্ষেত্রে তোমার এতটুকু রাখলে হবে। এখন এইটা এতটুকু রাখলে এইটুকুতে তোমাকে 10-এর ভিতরে 8 দিবে, কেন 8 দিবে এটা আমি একটু পরে বলছি। আর যদি পারো বা কিংবা কারো হেল্প নিয়ে এখানে 2-1 লাইন লিখতে পারো আরও ভালো। ধরো তুমি আর কিছু পারো না, তাহলে এখানে ফুল স্টপটা দিয়ে তুমি লিখবা নো মোর টুডে, কনভে মাই বেস্ট রিগার্ড টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স, এই কথাটা লেখার পর এরপরে দেবা ইউর এভার নাম, তোমার এখানে তোমার নামটা যেটা প্রশ্নে তোমার নামটা যেটা সেই নামটা এখানে লিখবা, আমি এখানে ধরে নিয়েছি আরিফ। এরপরে তুমি কি করবা, এরপরে তুমি এখানে একটা খাম খাড়বা, খামটা এই পাশে দিবা, এই পাশে দিবা, এটা পাশেই ছিল, এইমাত্র এই পাশে চলে আসছে। এখন এখানে প্রথমবার ফর্ম লিখবা এবং তোমার নাম লিখবা প্রথমবার, এবং পরে টু লিখবা, টুর পরে তোমার বন্ধুর নাম লিখবা যেখানে তুমি চিঠিটা পাঠাতে চাও, আর এই পাশে স্ট্যাম্প কথাটা লিখে দেবা। এখন আমি একটু বলি কেন যে তুমি এটা সংক্ষেপে লিখলেও এত মার্কস পাবা, 10-এর ভিতরে কেন 8 পাবা, এইটার নাম্বার না, এই যে লেটারটার নাম্বার তোমার লেখার উপরের চাইতে বেশি দেয় নিয়ম ফলো করলে। তুমি যে এই অ্যাড্রেসটুকু এইটুকু লেখছো এইটুকুর জন্য তোমার 2 মার্কস, তুমি অ্যাড্রেসটুকু লেখলা এই জন্য 2 পাইলা। এরপর তুমি যে টেক মাই লাভ ফার্স্টের এগুলো লেখলা এইটার জন্য তুমি পাবা 2 মার্কস, এই 4 মার্কস। ভিতরে যে তুমি টপিক সম্পর্কে একটু লেখবা ওইটার জন্য 2 মার্কস পাবা, এই 6 মার্কস। শেষে যে নোমর টুডের এই অংশটা লেখলা এটার জন্য 2 মার্ক, এই 8। এবং তুমি বাকি যে ফিনিশিং টু দিছো এর জন্য বাকি মার্কস, টোটাল 10। এইভাবে কিন্তু এটা ভাগ করা, ঠিক আছে, কয়েকটা অংশে। এখন তুমি যেন অর্থ পারো না যে বিষয়টা আসলে, এখানে মাঝখান দিয়ে যেখানে ডট ডট আছে এখানে তুমি কিছু একটা লিখতে পারলা না, এই জন্য তোমার এখান থেকে ছাড়ে 2 মার্কস তোমার জন্য কাটবে। আর বাকিটা কিন্তু সব লেখছো তুমি, এই জন্য তোমাকে বাকি যে 8 নম্বর অথবা 7 নম্বর সেগুলো তোমাকে দিবে।
এই জন্য তোমার যেটা করতে হবে, এই যতটুকু যা লেখো একটা বানান ভুল হতে পারবে না। যদি একটা বানান ভুল শিক্ষক না পায়, এটা ফ্রেশ পায়, তাহলেই কিন্তু তোমাকে মার্কস দিতে সে বাধ্য হবে, ঠিক আছে? কারণ এটাই শিক্ষা বোর্ড থেকে নির্দেশনা থাকে যে শিক্ষার্থীরা যা লিখবে যদি বানান ভুল না হয় অবশ্যই মার্কস দিতে হবে, কারণ তাদের তো পাস করতে হবে। কারণ এটা সৃজনশীল মানে হচ্ছে এটা শিক্ষার্থী একজন স্টুডেন্ট নিজে থেকে যা লেখছে তাতে মার্কস দিতে বাধ্য ছাড়ে, তবে সেটা বানান ভুল হতে পারবে না, ঠিক আছে? এই গেল হলো তোমার ফার্স্ট পেপার। এভাবে যদি তুমি একটু পড়ো তাহলে ইনশাল্লাহ তোমার শীর্ষেরটি এখান থেকে উঠে যাবে। বাকি থাকবে তোমার সেকেন্ড পেপার নিয়ে আমি আলাদা করে ভিডিও দিব, যদি তোমরা চাও তাহলে কমেন্টে জানাইও। তাহলে সেকেন্ড পেপার থেকে ভালো একটা মার্কস পাবা। তোমার ফার্স্ট পেপার পরীক্ষা দেওয়ার পরেই পাস করার চিন্তা শেষ হয়ে গেল, তারপরে তুমি নিশ্চিন্তে সেকেন্ড পেপার পরীক্ষাটা দিতে পারবা। সবার জন্য শুভকামনা রইল। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।